আচ্ছা ধরুন আপনি কারো উপকার করলেন গোটা জীবন ধরে, তারপর হঠাৎ একদিন দেখলেন সেই মানুষটি তলায় তলায় আপনার বিরুদ্ধে একজোট করছে অন্যদের। এরকম বেঈমান বা বিশ্বাসঘাতক নিশ্চয়ই আপনাদের জীবনে রয়েছে, আপনারাও ভুক্তভোগী। কিন্তু এই ধরনের সুবিধাবাদী লোকেদের আমরা একটু এড়িয়ে চলি কিংবা তাদের কোনো না কোনোভাবে মোকাবেলা করি। কিন্তু যদি তা দেশের জন্য হয়, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, সেই দেশমাতৃকার সঙ্গে কেউ বেঈমানি করে, তখন তাকে ছেড়ে দেওয়া যায় উচিত? কি মনে করেন আপনারা? ঠিক ধরেছেন, আমি একেবারেই বাংলাদেশের কথাই বলছি, যে দেশটির জন্ম হয়েছিল ভারতের বদান্যতায়, যে দেশটি এখন তলায় তলায় বেঈমানির সুর ধরেছে, চুপি চুপি ভারত বিরোধী ছক কষছে, লুকিয়ে লুকিয়ে আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী রোড ম্যাপ তৈরির প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূস যা করছেন তা সত্যি বাংলাদেশের ভালোর জন্য নাকি নিজের স্বার্থের জন্য? প্রশ্নটা থাকছে। ইউনূস যা সিদ্ধান্ত নিচ্ছেন তাতে আখেরে বাংলাদেশের আরও ক্ষতি হবে না তো? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি, আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস লোকটি যে বিশেষ সুবিধের নন তা তার গত 1 বছরের কর্মকাণ্ডে স্পষ্ট। যদিও সে দেশের মানুষ সেসব কথা মানতে নারাজ। ইউনূসের আমলে বাংলাদেশের ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। ইউনূস জামানার শুরু থেকেই পাকিস্তান এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বর এবং ডিসেম্বরে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকেও কন্টেনার বোঝাই জাহাজ এসেছে বাংলাদেশে। এমনকি ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার পূর্বাচলে 1000 শয্যার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের প্রস্তাবকে চীন আবার স্বাগতও জানিয়েছে। চীনের অর্থে দুই দেশের মধ্যে প্রথম মৈত্রী হাসপাতালটি পরিচালিত হবে চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে। এছাড়াও বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের কথা বলছে চীন। চীনের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানও সম্পর্ক জোরদার করে দিয়েছে। আর এবার তাদের সঙ্গে জোট পাকিয়ে ভারত বিরোধী রোডম্যাপের পরিকল্পনা বাংলাদেশে। পাকিস্তান ও চীন জোট বেঁধে এক নতুন আঞ্চলিক গোষ্ঠী গড়ার চেষ্টা চালাচ্ছে, যেখানে ভারতকে বাইরে রাখার ছক। চীন আর পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে চাইছে এবার এই বাংলাদেশ। সম্প্রতি কুংমিনে যে বৈঠকটি হয়েছে তাকে অরাজনৈতিক বলা হলেও এর আসল লক্ষ্য ভারতের প্রভাব খর্ব করা। কারণ এশিয়া সহ গোটা বিশ্বেই ভারত এখন একটি বিশাল ফ্যাক্টর, যে কারণে ভারতকে পেঁচে ফেলতে নয়া চালবাজি শুরু করে দিয়েছে শত্রু মনোভাবাপন্ন এই 3 পড়শি দেশ। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে নতুন জোট তৈরিতে মন দিয়েছে চীন। ভারতের নেতৃত্বে থাকা সার্ককে পুরোপুরি গুরুত্বহীন করার পরিকল্পনা করছে এখন বেজিং। এবার প্রশ্ন হলো, এই সার্ক কি? সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার একটি সংস্থা। মূলত 1985 সালে 7টি সদস্য রাষ্ট্র মিলে এই সার্ক গঠন করা হয়। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। 2007 সালের ঠিক শেষ দিকে এই সার্ক অন্তর্ভুক্ত হয়েছে আফগানিস্তানে।
সার্কের সদস্যপদ পেতে একটা সময় অবশ্য মরিয়া চেষ্টা চালিয়েছে চীন, কিন্তু মূলত ভারতের বিরোধিতার কারণেই সেখানে ঢুকতে পারেনি বেজিং। এই সার্কের মূল লক্ষ্য হলো এই দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি করানো এবং সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়নে একে অপরের সঙ্গে সহযোগিতা করা। এই সার্ককে বাদ দিয়েই পাকিস্তান, চীন এবং বাংলাদেশ মিলে এখন একটি নতুন জোট করার চেষ্টা করছে, বলা ভালো ঘোঁট পাকানোর চেষ্টা করছে। এতদিন পর্যন্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে এই সার্ক, আর সে কারণেই ভারতের নেতৃত্বে চলা সার্ক জোটটি পুরোপুরি খতম করতে এখন উদ্যোগী হয়েছে চীন। ভারতকে ঘিরে চীন এবং পাকিস্তানের রণকৌশল তৈরি করাটা নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন উঠছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। এই জন্য এক নতুন কূটনৈতিক অঙ্ক, যেখানে ভারতকে বাদ রেখে আঞ্চলিক সমীকরণ সাজানোর চেষ্টা হচ্ছে। এখানে বলে রাখি, চলতি বছরের 19শে জুন চীনের কুনমিং প্রদেশে দক্ষিণ এশিয়ার নতুন ব্লক তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বেজিং এবং ইসলামাবাদের শীর্ষ কর্তারা। সেখানে হাজির ছিলেন এই ঢাকার প্রতিনিধিরাও। জনপ্রিয় পাক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী ওই বৈঠকে নতুন জোট তৈরির বিষয়ে বিস্তারিত নাকি আলোচনা হয়েছে। ভাবতে পারছেন? শুধু তাই নয়, ভারতকে বাদ দিয়ে অন্য সার্কভুক্ত দেশগুলোকেও ওই ব্লকে আমন্ত্রণের পরিকল্পনাও রয়েছে নাকি তাদের। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে কেন জোট বাঁধতে চাইছে চীন? ভারতের শত্রুপক্ষগুলোকে কেন নিজেদের কাছে টানার চেষ্টা করছে বেজিং? তবে কি ভারতকে ভয় পাচ্ছে জিনপিংয়ের দেশ, নাকি এর পেছনে ড্রাগনের দেশের রয়েছে অন্য পরিকল্পনা? এ বিষয়ে আসছি, তবে তার আগে বলি, ভারত বরাবরই এই বাংলাদেশের প্রতি নরম মনোভাবই দেখিয়ে এসেছে। বাংলাদেশকে একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই মনে করে ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1971-এ যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাশে দাঁড়িয়েছিল, কোটি কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, সেই বাংলাদেশের এই সমীকরণ কতটা ন্যায়সঙ্গত? যদিও বাংলাদেশের বিদেশ নীতিতে এই দুমুখ চরিত্র নতুন কিছু নয়। যেমন একদিকে বাংলাদেশ চীন থেকে বেশ কিছু বড় প্রকল্পের জন্য বিনিয়োগ গ্রহণ করছে, আবার ভারত থেকে ট্রানজিট সুবিধে, বিদ্যুৎ সংযোগ, ঋণ সহায়তা, এমনকি ওই গঙ্গা জল চুক্তি নিয়েও আলোচনা চাইছে। বাংলাদেশ একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে, আবার অন্যদিকে গোপনে কুনমিংয়ে বৈঠকে গিয়ে পাকিস্তান ও চীনের সঙ্গে হাত মেলাচ্ছে। অর্থাৎ ভাবটা অনেকটা ওই গাছেরও খাবো আর তলারও কুড়াবো। আর পাকিস্তানের ভারতের বিরুদ্ধে এই অবস্থান একেবারেই যে নতুন নয় তা সবার জানা। সার্ককে অচল করে তোলা থেকে কাশ্মীর ইস্যুতে অপপ্রচার, সীমান্তে সন্ত্রাস, আন্তর্জাতিক মঞ্চে লবিবাজি, এসবই আপনাদের জানা। কিন্তু এবার তারা সরাসরি চীনের মদত নিয়ে নতুন আঞ্চলিক মঞ্চ গড়ে তোলার চেষ্টা করছে কেন? কুনমিং বৈঠক তারই কি অংশ? পাকিস্তান পুরনো জিনিস নতুন প্যাকেজিংয়ে বিক্রি করার চেষ্টা করছে, কারণ পাকিস্তানের লক্ষ্য হচ্ছে ভারতের আঞ্চলিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করা, ভারতের বাণিজ্য এবং নিরাপত্তা জোটগুলোকে দুর্বল করে দেওয়া, চীনের বিনিয়োগ এবং সামরিক বন্ধুত্বকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানো। অতীতে বারবার পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের কারণে ভেস্তে গেছে সার্ক সামিট। সাম্প্রতিক বছরগুলোতে সার্ক কার্যত অচল। এখন পাকিস্তান চাইছে নতুন মঞ্চ বানাতে, যেখানে ভারতের কোনো নেতৃত্ব থাকবে না, চীন থাকবে মূল বিনিয়োগকারী এবং প্রভাবক হিসেবে। আসলে বাহ্যিকভাবে উন্নয়নের কথা বলে আসলে এক পেশে চীনা আগ্রাসনের রাস্তায় খুলে দিতে চাইছে
পাকিস্তান এবং বাংলাদেশ। আর এখানেই প্রশ্ন উঠছে ইউনূসের ভূমিকা নিয়ে। ইউনূস যা করছেন তা কি বাংলাদেশের স্বার্থে নাকি শুধুমাত্র নিজের স্বার্থে? ইউনূস কি বাংলাদেশকে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে? চীনের ফাঁদে যারাই পড়েছে তারাই জানে সে ফাঁদ কেমন ফাঁদ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইতিমধ্যেই বহু দেশকে ঋণের জালে ফাঁসিয়ে ফেলেছে। এই BRI কি? এটি হলো চীনের একটি বৃহৎ গ্লোবালি অবকাঠামো উন্নয়ন বা পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, যা 2013 সালের চীনের রাষ্ট্রপতি শি জিনপিং চালু করেন এবং এর লক্ষ্য হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে সংযোগ এবং সহযোগিতা বৃদ্ধি করা। ইতিমধ্যেই এই BRI এর অধীনে চীন বিভিন্ন দেশে রাস্তা, রেলপথ, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ করেছে। এই প্রকল্পের মাধ্যমে চীন তার বাণিজ্যিক এবং রাজনৈতিক প্রভাব আরো বাড়াতে চাইছে। ইতিমধ্যেই আফ্রিকা থেকে লাতিন আমেরিকা পর্যন্ত চীনের ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি অর্থাৎ ঋণ ফাঁদ কূটনীতির অভিযোগ উঠেছে, যেখানে বলা হচ্ছে যে চীন উন্নয়নশীল দেশগুলোকে ব্যাপক হারে ঋণ দিচ্ছে এবং ঋণ দিয়ে দিয়ে তাদেরকে দুর্বল করে দিচ্ছে এবং তাদের কৌশলগত সম্পদ চীনের হাতে তুলে দিতে বাধ্য করছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দু হলো চীনের ওই যে আগে বললাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা BRI নামে খ্যাত, যার মাধ্যমে চীন বিভিন্ন দেশের পরিকাঠামো প্রকল্পে অর্থ বিনিয়োগ করছে। চীন আসলে নিজের প্রভাব বিস্তারের জন্য উন্নয়নশীল দেশগুলোকে বিশাল অঙ্কের ঋণ দিচ্ছে, যা ওই দেশগুলোর পক্ষে পরিশোধ করা এক কথায় অসম্ভব। আর যখনই দেশগুলো ওই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, তখন চীন তাদের কৌশলগত সম্পদ অর্থাৎ বন্দর, খনি, এই সমস্ত জায়গা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। ঠিক যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নিজেদের দখলে করে নিয়েছে চীন, ঠিক এইভাবেই চীন ঋণগ্রস্ত দেশগুলোর ওপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করে যাচ্ছে। কয়েকদিন পর হয়তো চীনের পাতা ফাঁদে আটকে পড়তে যাচ্ছে এই পাকিস্তান আর বাংলাদেশও। এইসব খবর নিশ্চয়ই ওই নোবেলজয়ী ইউনূসের জানার বাইরে রয়েছে এমনটা কখনোই নয়। তাহলে কি এই ইউনূস নিজের গদি হাতছাড়া হবে ভেবে জেনে শুনে বাংলাদেশকে অতলে তলিয়ে দিতে চাইছেন? এমনিতেই ওই ইউনূসের আমলে একেবারে বেলাইন হয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা। চলতি আর্থিক বছরে দেশটির GDP বৃদ্ধির হার নেমে যেতে পারে 4.1%, যা ওই হাসিনা জামানার থেকে অনেক কম। সাম্প্রতিকতম পূর্বাভাসে এমনই জানিয়েছে বিশ্ব ব্যাংক। এদিকে বিপদের মুখে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি ওই পোশাক শিল্প, কারণ স্থলপথে ভারতে বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত। একটি মাত্র পথ খোলা, আর তা হলো ওই মুম্বাইয়ের নভোসেবা বন্দর। এদিকে চট্টগ্রাম থেকে নভোসেবায় সরাসরি কন্টেনার জাহাজ আসে না। চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কা বন্দরের মাধ্যমে ঘুর পথে নভোসেবায় পণ্য পরিবহন করতে হয়। বাংলাদেশের AKH গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাসেম প্রথম আলোকে জানিয়েছেন, স্থলপথে 1-2 দিনে পণ্য রপ্তানি করা যেত, এখন সমুদ্র পথে রপ্তানি করতে গেলে 21 দিন সময় লাগছে। কারণ প্রথমে চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নিয়ে যেতে হচ্ছে, তারপর আবার সেখান থেকে যাচ্ছে মুম্বাইয়ের নভোসেবা বন্দরে। এতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ এর আগে গত অর্থ বছরে মোট রপ্তানির 81% এই স্থলপথ ব্যবহার করে হয়েছিল।
তাহলে বুঝতেই পারছেন প্রায় দেউলিয়া হয়ে যাবার সম্ভাবনা এখন ওই বাংলাদেশের। আর এসব করতে গিয়ে যে চরম বিপর্যস্ত হতে হচ্ছে বা হবে বাংলাদেশকে, তা নিয়ে কোনো দ্বিমত নেই। ডলারের তুলনায় ক্রমশ দুর্বল হচ্ছে ওই বাংলাদেশের মুদ্রা। সেদিকে মুখে নানা পদক্ষেপের কথা বললে মূল্যবৃদ্ধি রুখতে সম্পূর্ণরূপে ব্যর্থ ওই ইউনূস সরকার। দিন দিন কমছে সাধারণ মানুষের কর্মক্ষমতা। এই সমস্ত কারণও আর্থিক বৃদ্ধিতে ধাক্কা দেবে বলেই রিপোর্টে জানিয়েছে বিশ্বব্যাংক। তারপরেও ভারত বিদ্বেষ কমছে না বাংলাদেশের, থামাচ্ছেন না ওই ইউনূসও। ভারত বিদ্বেষের ফলে যদি ভিখারির অবস্থাও হয়ে যায়, তাও এই বিরোধিতা চলবে নাকি? এবার ওই ইউনূসকে উৎখাত করতে পথে নামবে বাংলাদেশের মানুষ, যদিও সেই সিদ্ধান্ত ওই বাংলাদেশের মানুষকেই নিতে হবে। ইতিমধ্যে এই ইউনূসের আমলে চরম অরাজকতায় ডুবে গেছে বাংলাদেশ। খুন, ধর্ষণ, রাহাজানি, সংখ্যালঘু হিন্দু নির্যাতন কি নেই সেই তালিকায়? একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছিল ইউনূসের ম্যাজিকের কথা। কে এই ডক্টর ইউনূস, যিনি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে 6 মাসের কারাদণ্ড আর 30,000 টাকা জরিমানার শাস্তি পেলেন? অথচ সারা বিশ্বে সর্বোচ্চ সম্মানিত, সমাদৃত এবং স্বীকৃত হিসেবে যাদের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে একজনেই ডক্টর ইউনূস। তিনি যা চান, যেমন চান, তেমনটাই নাকি ঘটছে এই বাংলাদেশে। যে বদল এসেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই কি সেই গণঅভ্যুত্থানের নমুনা? বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ, খুন, ধর্ষণ থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা, সবই ঘটছে ওই শান্তির নোবেলজয়ী ইউনূসের রাজত্বে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তর সূত্রে জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর 5ই আগস্ট থেকে 9ই অক্টোবর পর্যন্ত পুজো মণ্ডপ ঘিরে 46টি ঘটনা ঘটেছিল। পুজো মণ্ডপ ঘিরে 46টি ঘটনার মধ্যে 30টি ছিল ভাঙচুরের ঘটনা, 4টি চুরি এবং 3টি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বাকি আরও 10টি ঘটনা ঘটেছে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী এবং কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে 736 জন শিশুকন্যা সহ মোট 1555 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এ সংখ্যাটা আমাদের নয়, এটা বাংলাদেশের নারী সংগঠনের সংখ্যা। এর মধ্যে 345 জন শিশু সহ 481 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এই সময়ে 61 জন শিশু সহ 320 জন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অর্থাৎ খুন হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুন মাসে 87 জন শিশুকন্যা এবং 116 জন নারীর মোট 203 জন নির্যাতনের শিকার হয়েছেন। ভাবতে পারছেন গোটা বাংলাদেশের পরিস্থিতিটা কি? শুধু তাই নয়, গত 2 দিন আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে বাড়িতে ঢুকে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, দরজা ভেঙে। 43 জন শিশু সহ 65 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে 5 জন শিশু সহ 8 জন নারী গণধর্ষণের শিকার এবং 2 জন শিশু সহ 3 জন নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এছাড়া গত জুন মাসে 7 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগও দায়ের হয়েছে। আর এই সব কিছুই হয়েছে ওই শান্তির নোবেল প্রাপক মোহাম্মদ ইউনূসের আমলে। এছাড়াও বাংলাদেশে প্রতিটি মবের জন্য ইউনূসকেই দায়ী করেছেন সে দেশের শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। এছাড়া নির্বাচন দেরিতে করার জন্য এসব ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন ওই মোশাররফ আহমেদ ঠাকুর।
আর নির্বাচন বিলম্বিত করা যে নিজের গদির স্বার্থেই, সে আর ইউনূসের চেয়ে ভালো কে জানে। সব কিছু চোখের সামনে দেখেও, ভুক্তভোগী হয়েও বাংলাদেশের আম জনতা তাকে নিয়ে মাতামাতি করছে। ইউনূসকে নিয়ে অলীক স্বপ্নে ভাসছে বাংলাদেশ। এদিকে দেশকে যে ভাসিয়ে দিচ্ছেন এই নোবেলজয়ী, সেই বোধ যতদিনে বাংলাদেশের হবে, ততদিন এক অতলে গহ্বরে তলিয়ে যাবে না তো গোটা বাংলাদেশটাই। অবশেষে বলি, নিজের নাক কেটে ভারতের যাত্রা ভঙ্গ করতে চাইছে বাংলাদেশ। তবে যতই চীনকে সামনে রেখে ভারত বিরোধী মঞ্চ গঠনের চেষ্টা করুক বাংলাদেশ কিংবা পাকিস্তান, আখেরে লাভ হবে না কিছুই। কারণ ভারত জানে এই ধরনের জোট বাস্তবে টিকতে পারে না। আর চীনের ওপর অন্ধভাবে নির্ভর করলে শেষ পর্যন্ত বিপদেই পড়তে হয়, সেটা আমরা বলছি না, ইতিহাস বলছে। ভারত জানে সার্ক অচল, তাই বিকল্প জোটে জোর দিচ্ছে। ভারত এখন BBIN, বিমস্টেক, আইওরা, এই সমস্ত গঠনমূলক জোটে কাজ করছে, যেখানে সমান অংশীদারিত্বের ভিত্তিতে আলোচনা হয়। কারণ ভারতের দৃষ্টিকোণ সমান অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন, ঋণের ফাঁদ নয়। তাই নিজের নাক কেটে যদি গদ্দার বাংলাদেশ ভারতের যাত্রাভঙ্গের চেষ্টা করে, তার ফল যে তাদের ভালোই ভুগতে হবে, সে কথার আমার বলার অপেক্ষা রাখে না। তাই তো আজ এ পর্যন্তই। নমস্কার।